এখন শুনবেন সোমা রায়ের লেখা গল্প সাকসেস। ডাক্তার সুখেন্দুর মন সকাল থেকেই অস্থির, কিছুতেই কাজে মন বসাতে পারছেন না। সকালবেলায় প্রগতি নার্সিংহোম থেকে ডাক্তার খাসনবিশ কঠিন এক সার্জারির জন্য ডেকে পাঠিয়েছেন। এই মধ্য বয়সে এসে এত দোলাচলের মধ্যে থাকতে হবে সেটা সুখেন্দু ভাবতে পারেননি। পেশেন্টের সমস্ত হিস্ট্রি পড়ে সুখেন্দু এই অপারেশন করবেন কি করবেন না ভেবেই চলেছেন। একবার মনে হচ্ছে ডক্টর খাসনবিশকে জানিয়ে দেবেন, আজ তার পক্ষে ছুরি কাঁচি ধরা একেবারে অসম্ভব। সেই একরকম পরিস্থিতি, সেই একরকম ভয়, তবে সেই সময় আত্মবিশ্বাস অটুট ছিল। আজ তা বিন্দুমাত্র নেই। কি হলো, সকাল থেকে উঠে সিগারেটের পর সিগারেট খেয়ে চলেছ? বলে দুম করে ধোঁয়া ওঠা ব্ল্যাক টিয়ের কাপটা সুখেন্দুর সামনে বসিয়ে ভবেশ গম্ভীরভাবে দাঁড়িয়ে রইল। ভবেশের বকুনিতে সম্বিত ফিরে এলো সুখেন্দুর। যবে থেকে ভবেশ এ বাড়ির দায়িত্ব নিয়েছে তবে থেকে জীবনযাত্রার এক চুল এদিক ওদিক হবার জো নেই। সায়ন্তিনী চলে যাবার পর থেকে সুখেন্দুর উপর ভবেশের অভিভাবক সুলভ ব্যবহার বেশ খানিকটা বেড়ে গেছে। মুখে মেকি হাসি এনে বলল, মাথার মধ্যে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে ভবেশদা, কি করি ভেবে পাচ্ছি না। ভবেশ কিছু না বলে যেমন এসেছিল তেমন ফিরে গেল। ফোনে একবার ডক্টর খাসনবিশের সঙ্গে কথা বলে নেওয়া প্রয়োজন বলে মনে করলেন সুখেন্দু। নিজের অনিচ্ছার কথা প্রকাশ করার পর ওপাশ থেকে ডাক্তার খাসনবিশ বললেন, আমি অসহায় অবস্থায় তোমায় ডাকছি। পেশেন্টের অবস্থা একদম ভালো নয়, হয় বাচ্চাকে বাঁচানো যাবে না হলে মাকে। এই অবস্থায় আমি প্রথমেই তোমার নামটা মনে করেছি। এরপর তোমার বিষয়, আমি অন্য কাউকে ডেকে নিতেই পারি, কিন্তু তাতে কতটা সুরাহা হবে আমি জানি না। অল ডিপেন্ডস আপন ইউ। বলে ফোনটা রেখে দিলেন। এরপর আর কোনো কথা চলে না। সিনিয়র ডাক্তার খাসনবিশ বিশেষ স্নেহ করেন সুখেন্দুকে। এরপর সুখেন্দু মনস্থির করল তার নিজের নার্সিংহোমের প্রতিভাবান সার্জন সার্থক গাঙ্গুলিকে নিয়ে তিনি অপারেশন করতে যাবেন। সার্থকের সমস্ত ঘটনা জানানোর পর সার্থক অবাক হয়ে গেল। সে তার স্যারকে জিজ্ঞাসা করল, আপনি এত ভাবছেন কেন স্যার? আমাদের এথিক্স অনুযায়ী এই পরিস্থিতিতে মাকে আগে বাঁচাতে হবে। সন্তানের কথা এই ক্ষেত্রে মাথায় রাখলে চলবে না। মা বেঁচে থাকলে পুনরায় সন্তান হবে। ডক্টর খাসনবিশ যখন আপনাকে ডেকে পাঠিয়েছেন তার মানে কেস সত্যিই ক্রিটিক্যাল। গভীর ভাবনায় ডুবে গেলেন সুখেন্দু। হঠাৎ সার্থকের হাত দুটো ধরে করুণ স্বরে বললেন, এই পরিস্থিতিতে মাকে বাঁচানোর পর কখনো দুটো ঘৃণা ভরা চোখ দেখেছো তুমি? এথিক্স যা বলে সেই অনুযায়ী কাজ করার পর ভর্ষিত হয়েছে কখনো? জ্ঞান আসার পর যখন মা জানতে পারে তার প্রাণ বাঁচানোর জন্য তার সন্তানের প্রাণ গেছে, তখন সেই মায়ের আত্মচিৎকার কখনো শুনেছ? এক নিঃশ্বাসে কথাগুলো বলে দম ফেললেন ডক্টর সুখেন্দু। কি বলছেন স্যার? ঠিক মানে বুঝলাম না। সার্থকের গলায় প্রশ্নচিহ্ন। সুখেন্দু ডুবতে থাকলেন অতীতের জলে। বিয়ের সময় থেকে সুখেন্দু শুনে আসছেন দুটি জুটি খুব সুন্দর। সে কথা সবৈব সত্য। সুখেন্দু আর সায়ন্তিনী ঠিক যেন একে অপরের জন্য তৈরি। সুখেন্দুর বাবা আর সায়ন্তিনীর বাবার মধ্যে বহুদিন আগে থেকে কথা হয়েছিল, ছেলে মেয়েরা বড় হলে অর্থাৎ তাদের বিয়ের বয়স হলে দুই বন্ধুর মধ্যে বেয়াই সম্পর্ক স্থাপিত হবে। দুজনের ছেলে মেয়ে একথা জানত, তবে তাদের মধ্যে বিশেষ মেলামেশা কোনোদিন ছিল না। তবুও বিয়ের ফুল ফোটার সময় দুজনেই মালা বদলে আপত্তিও করেনি। সায়ন্তিনীকে পেয়ে সুখেন্দু ভীষণ খুশি। সায়ন্তিনী বাবা মায়ের আদুরে মেয়ে, সুখেন্দু তাকে তেমনি আদর্শভাগে রেখে দিলেন। দুজনের দিন কাটতে লাগলো স্বপ্নের মতো। গাইনোকোলজিস্ট হিসেবে আস্তে আস্তে সুখেন্দুর নাম ডাক হচ্ছিল। শহরের বেশ কয়েকটা বিখ্যাত নার্সিংহোমের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সায়ন্তিনী একটা এনজিওর সাথে যুক্ত হলো। অবশ্য সেই ব্যবস্থা সুখেন্দুই করে দিয়েছিলেন। বছর দুয়েক বাদে লাফিয়ে ঝাঁপিয়ে খুশির খবর দিল সায়ন্তিনী, সে মা হতে চলেছে। দুই বাড়িতেই খুশির বন্যা বয়ে গেল। কিছুদিন সায়ন্তিনীর মা এসে থাকেন, আবার কিছুদিন সুখেন্দুর মা এসে থাকেন। দুজনেই সায়ন্তিনীকে তুলোই করে রাখলেন। সায়ন্তিনী প্রেগনেন্সির প্রথম দিন থেকেই বলে রেখেছিল তার বাচ্চা প্রসব করাবে সুখেন্দু নিজে। সুখেন্দু সেই বিষয়ে আমল দেননি। কখনোই বাড়ির কারোর অপারেশন করা উচিত নয়, এ কথা ডাক্তার মহলে প্রচলিত। দিন যত এগিয়ে আসতে লাগলো সুখেন্দু একটু চিন্তিত হয়ে পড়লেন।
সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করার পর তার মনে হচ্ছিল সায়ন্তনীর প্রেগনেন্সিতে একটা প্রবলেম হচ্ছে। 9 মাস অতিক্রান্ত হওয়ার পর সমস্যাটা প্রকট আকার ধারণ করলো। সময়ের আগে সিজার করার সিদ্ধান্ত নিলেন ডক্টর সুখেন্দু। শহরের নামকরা একজন সার্জেনকে দিয়ে সিজার করানোর কথা বাড়িতে জানালেন। কিন্তু সায়ন্তনী নাছোড়বান্দা। ও সন্তানের জন্ম দেবে তার নিজের বাবা। সায়ন্তনীকে সব কথা জানাতেও পারছিলেন না। অথচ এই ক্রিটিক্যাল পরিস্থিতিতে সিজার করার দায়িত্ব নিজে হাতে তুলে নিতেও ভয় পাচ্ছিলেন। পরিস্থিতি জটিল ছিল, সব ডাক্তারই বুঝতে পারছিলেন। হয় মা, না হলে সন্তান, যে কোনো একজনকে বাঁচানো যাবে। ডাক্তারদের এথিক্স অনুযায়ী মাকে বাঁচানোই কর্তব্য, কিন্তু দুজনেই সুখেন্দুর একদম নিজের। এই পরিস্থিতিতে তার পক্ষে এমন একখানা ডিসিশন নেওয়া যে কতখানি কষ্টের সেটা তিনি অন্তর থেকে টের পাচ্ছিলেন। দুই বাড়ির কাউকে ঠিক মতন বিষয়টা জানাতে পারছিলেন না। ভয় হচ্ছিল এই কঠিন পরিস্থিতিতে বাড়ির লোকেরা যদি ভেঙে পড়েন তাহলে তার পক্ষে আরও অসুবিধা হবে। তবুও সায়ন্তনীর আবদার রাখতে নিজেই ছুরিকাঁচি ধরেছিলেন। সঙ্গে সহযোগী ছিলেন বটে, কিন্তু ডিসিশন ছিল তার। অপারেশনের আগে শতবার ঈশ্বরকে ডেকেছিলেন, কিন্তু সাধারণত যেমন হয়ে থাকে এক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। মাকে বাঁচাতে গিয়ে সন্তানকে বাঁচানো যায়নি। ফুটফুটে একটি কন্যা সন্তান জন্মেছিল। জন্মের সময় জীবিত থাকলেও কয়েক মিনিটের জন্য তার প্রাণ ছিল, তারপর সব শেষ। দুদিনের মধ্যে সায়ন্তনীকে খবরটা কেউ দেয়নি। দুদিন বাদে যখন বাচ্চাকে সায়ন্তনীর কাছে দেওয়ার কথা, সেই সময় একা সুখেন্দু সায়ন্তনীর সামনে বসে কথাটা উচ্চারণ করেছিলেন। সায়ন্তনী বোধহয় বোবা হয়ে গিয়েছিল। শুধু টানা টানা দুটো চোখে ভয়ঙ্কর ঘৃণা। সেই ঘৃণার দৃষ্টি সুখেন্দুকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। তারপর এক ভয়াবহ আত্মচিৎকার করে অজ্ঞান হয়ে গেল। তারপর থেকে সায়ন্তনী মরে বেঁচেছিল। আস্তে আস্তে সম্পর্কের সুতোটা ঢিলে হতে থাকলো। সুখেন্দু অনেক বোঝানোর চেষ্টা করেছেন। বছরখানেক বাদেই সায়ন্তনী মা হতে পারে, কিন্তু তার ভেতরে ভেতরে সুখেন্দুর উপর রাগ এবং ঘৃণা শক্ত করে বাসা বেঁধেছিল। সুখেন্দু রাতে আদর করতে গেলেও সায়ন্তনী শক্ত হয়ে থাকত। ক্রমশ সায়ন্তনী দূরে সরতে লাগলো। মনোরোগ বিশেষজ্ঞ দেখিয়েও বিশেষ উপকার হলো না। তারপর সম্পর্কে বিচ্ছেদ অনিবার্য হয়ে গেল। সুখেন্দু সামান্যতম প্রতিবাদ করেনি। সায়ন্তনীকে ধরে রাখতে পারবে না সেটা তিনি অনেক আগেই বুঝে গিয়েছিলেন। তাই আইনগতভাবে সরে যাওয়াতে আর আপত্তি করার কি থাকতে পারে। তারপর থেকে সুখেন্দু আর কোনো রমণীতে আসক্ত হননি। সেও হয়ে গেল প্রায় 5-6 বছর। সায়ন্তনী আবার বিয়ে করেছে, সব খবর তিনি রাখেন। বুকের ভেতর কষ্টটা যেন মাথা চারা দিয়ে না উঠতে পারে, তাই জন্য সর্বদা কাজের মধ্যে ডুবে থাকেন। কষ্ট পাবার সময় নেই তার কাছে। এত বছর বাদে আবার সেই পরিস্থিতি। ক্রিটিক্যাল ডেলিভারির পথিতযশা সার্জেন হিসেবে তার যথেষ্ট নামডাক। তাই বিভিন্ন হসপিটাল থেকে তার কাছে এমন ডাক প্রায়শই আসে। বেশিরভাগ ক্ষেত্রে তিনি সাকসেস পাওয়ার পর সবাই যখন অভিবাদন জানায় তখন পুরনো কাঁটাটা খসখস করে বিদ্ধে থাকে। আজ যে পেশেন্টের অপারেশন করতে চলেছেন তিনি, তার বয়স একটু বেশি, এ কথা জানিয়েছেন ডক্টর খাসনবিশ। 35 পেরিয়ে গেছে। সাধারণত বেশি বয়সে বাচ্চা হওয়াটাও একটু রিস্কের। সার্থক খুব ভালো করে বুঝতে পারছে স্যার ভীষণ রকম অন্যমনস্ক। কাজের সময় স্যারকে এরম অবস্থায় কোনোদিনও দেখেনি। প্রগতি নার্সিংহোমে পৌঁছানোর পর কিছুটা ধাতস্থ হলেন সুখেন্দু। এখন কর্তব্যবোধটা ফিরে আসছে। চটজলদি পেশেন্টের কেস হিস্ট্রিতে চোখ বোলাবেন বলে ঢুকলেন খাসনবিশের চেম্বারে। খাসনবিশ কাগজপত্র সব রেডি করে রেখেছিলেন। পেশেন্টের নাম দেখে ঘামতে শুরু করলেন ডক্টর সুখেন্দু। সায়ন্তনী চক্রবর্তী। চোখের সামনে পৃথিবীটা দুলে উঠল। ও জানতো সায়ন্তনী অনিমেষ চক্রবর্তী নামক একজন প্রফেসরকে বিয়ে করেছে। বছর 2 হলো। সায়ন্তনীর শারীরিক গঠন সম্পর্কে সুখেন্দু অবগত। এবার প্রেগনেন্সিতেও সমস্যা তৈরি হয়েছে। আবার ডেলিভারির সময় একই অবস্থায় এসে দাঁড়িয়েছে। ঘামতে লাগলেন ডক্টর সুখেন্দু। মুখ তুলে খাসনবিশের দিকে তাকাতেই দেখলেন খাসনবিশের চোখে একরাশ জিজ্ঞাসা। খুব ছোট করে ঘটনাটা বলল ডক্টর সুখেন্দু। এবার দ্বিধাগ্রস্ত খাসনবিশ নিজেই বুঝতে পারছিলেন না কি করা উচিত। কিন্তু রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। যা করবার ঘণ্টাখানেকের মধ্যেই সেরে ফেলতে হবে। সার্থককে ডেকে পাঠালেন ডক্টর সুখেন্দু। সব শুনে সার্থক ডক্টর সুখেন্দুর কাঁধে হাত রেখে বলল, আপনি সবটা পারবেন স্যার।
পুরনো কথা মনে রেখে আপনি আরও সচেতন হয়ে সব সামলে দিতে পারবেন। সঙ্গে আমি আর খাসনবিশ স্যার তো থাকবেনই। মনের কোনায় এতটুকু বল এলো না। এমন ক্ষেত্রে ঈশ্বরের শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। ড্রেস চেঞ্জ করে সবাই মিলে অপারেশন থিয়েটারের দিকে পা বাড়ালেন। মাঝপথে দেখা হয়ে গেল অনিমেষ চক্রবর্তী এবং তার বাড়ির লোকের সাথে। সবার চোখে আকুতি। অনিমেষের চোখে ডক্টর সুখেন্দুকে দেখার পর খানিক হতাশা ঝরে পড়ল কি? অনিমেষ নিশ্চয়ই সুখেন্দুকে চিনতে পেরেছে। আস্তে আস্তে মেডিকেল টিম ওটিতে ঢুকে গেল। অপারেশন শুরুর আগে মেশিনপত্র জানান দিচ্ছিল অবস্থা সত্যিই ক্রিটিক্যাল। অপারেশনের সময় ডক্টর খাসনবিশ সুখেন্দুকে আস্তে আস্তে জিজ্ঞাসা করলেন, আপনি কি মিসেস চক্রবর্তীকে প্রাইম ফ্যাক্টর বলে মনে করছেন, নাকি বাচ্চাকে? খাসনবিশের দিকে না তাকিয়ে ধীরে ধীরে সুখেন্দু উত্তর দিলেন, মিসেস চক্রবর্তীকে। আবারও? এটা আমাদের এথিক্সের মধ্যে পড়ে ডক্টর। ছোট্ট একটা উত্তর। এরপরে আর কিছু বলার ছিল না ডক্টর খাসনবিশের। 2-2.5 ঘন্টার চেষ্টায় একটা সাকসেসফুল অপারেশন হলো। মা বাঁচল। সদ্যজাত শিশুও কাঁদল। সুখেন্দুর শরীরের সমস্ত বল কোথাও উধাও হয়ে গেল। মাথাটা কি একটু ঘুরে গেল? ওটির চেয়ারেই বসে পড়লেন। সার্থক তাড়াতাড়ি গিয়ে 1 গ্লাস জল এগিয়ে দিল। ওটি থেকে বেরিয়ে ড্রেস চেঞ্জ করে বেরোনোর সাথে সাথে ডক্টর খাসনবিশ পিঠ চাপড়ে বললেন, একদম সাকসেসফুল অপারেশন। একটু মুচকি হাসলেন সুখেন্দু। মনে মনে ভাবলেন, আর কয়েকটা বছর আগে যদি এই সাকসেসটা আসতো, তাহলে একটা ফুটফুটে বছর 5-এর মেয়ের বাবা হতে পারতেন। সেই সময় প্রফেসর চক্রবর্তী এসেও দেখা করলেন সুখেন্দুর সাথে। 2 চোখে কৃতজ্ঞতা। কয়েক ঘন্টা আগে এই 2 চোখে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আঁকা ছিল। সুখেন্দু দুজনের দিকেই হাত জোর করে নমস্কার করে বললেন, পেশেন্টকে আমার নাম বলবেন না দয়া করে। এটা আমার ব্যক্তিগত অনুরোধ। আশা করি আপনারা দুজনেই আমার এই অনুরোধের সম্মান রাখবেন। নিজের চেম্বার সেরে বাড়ি ফেরার সাথে সাথে ভবেশ এক মুখ উৎকণ্ঠা নিয়ে সামনে এসে দাঁড়ালো। সুখেন্দু ওর কাঁধে হাত দিয়ে বললেন, এ যাত্রায় বেঁচে গেলাম গো ভবেশদা। আজ কিন্তু আমি সাকসেসফুল। তোমার বৌমা আজকে মা হলো। সায়ন্তনীকে ভবেশ বৌমা বলেই ডাকত। ভবেশের অবাক দৃষ্টির দিকে তাকিয়ে সুখেন্দু প্রাণ খোলা হাসি হাসলেন। আজকে সব গল্প তোমাকে বলবো। চলো, আজ সারা রাত তোমার সাথে গল্প করি। সব গল্প শোনার পর ভবেশ সুখেন্দু দুমড়ে মুচড়ে যাওয়া ভেতরটা সব কষ্ট বুঝতে পারবে তো। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।